बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलामु अलैकुम। विषय कोड 67243। विषय कुलिंग एंड हिटिंग लोड कैलकुलेशन। चतुर्थ पर्व डिप्लोमा इन इंजिनियरिंग रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग टेक्नोलॉजी। आमे आबू मोहम्मद आतिकुल्लाह, इंस्ट्रक्टर टेक्निकल रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग RAC, ढाका पॉलिटेक्निक इंस्टीट्यूट, तेजगांव, ढाका 1208। सप्तम अध्याय अंडरस्टैंड द कॉन्सेप्ट ऑफ हिटिंग लोड कैलकुलेशन। हिटिंग लोड कैलकुलेशन सम्पर्के धारणा। क्लास शेषे आमरा जा शिखब शीतकालीन शीतातप नियंत्रण व्यवस्थार हिट लस समूह, उइंटार एयर कंडीशनिंग सिस्टेमेर हिट लस प्रतिरोधेर कौशल, शीतकालीन शीतातप नियंत्रण व्यवस्थार हिट लसेर फैक्टर समूह, एकटी क्लासरूमेर हिटिंग लोड कैलकुलेशन प्रणाली, समस्यार ओ समाधानावली बा अंक। आजकेर पाठ लिस्ट द सोर्स ऑफ हिट लस इन विंटर एयर कंडीशनिंग। डिस्क्राइब द टेक्निक ऑफ reducing heat loss in winter air conditioning. Explain the factors involved with the heat loss in winter air conditioning. Calculate heating load of a classroom. शीतकालीन शीतातप नियंत्रण व्यवस्थार हिट लस समूह, उइंटार एयर कंडीशनिंग सिस्टेमेर हिट लस प्रतिरोधेर कौशल, शीतकालीन शीतातप नियंत्रण व्यवस्थार हिट लसेर फैक्टर समूह, एकटी क्लासरूमेर हिटिंग लोड कैलकुलेशन। भूमिका बा इंट्रोडक्शन। शीतातप नियंत्रित स्थानेर हिटिंग लोड एकटी गुरुत्वपूर्ण भूमिका पालन करे थाके। ए धरनेर पद्धति मूलत शीतकालीन शीतातप नियंत्रण व्यवस्था बा उइंटार एयर कंडीशनिंग सिस्टेम व्यवहृत हये थाके। आमादेर देशे शुधु सामार एसी बा ग्रीष्मकालीन शीतातप नियंत्रण व्यवस्था बा सामार एसी व्यवहृत हये থাকে। শীতকালে তেমন কোনো এসি ব্যবহৃত হয় না, কারণ বৈদ্যুতিক বা ইলেকট্রিসিটির স্বল্পতা দরুন করতে পারে না। পৃথিবীর অনেক দেশে শীতকালে তাপমাত্রা বা টেম্পারেচার হিমাঙ্কের নিচে নেমে আসে বিধায় ওই সব দেশে শীতকালীন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা উইন্টার এয়ার কন্ডিশনিং গ্রহণ করার প্রয়োজন হয়। জ্বালানি থেকে তাপ নিষ্কাশন করে বিল্ডিং এর কক্ষসমূহে প্রয়োজন অনুসারে তাপ সরবরাহ করাই আধুনিক হিটিং পদ্ধতির কাজ। হিটিং পদ্ধতিকে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে 5 ভাগে ভাগ করা হয়। 1. ওয়ার্ম এয়ার হিটিং পদ্ধতি, हट एयर हिटिंग पद्धति, स्टीम हिटिंग पद्धति, पैनल हिटिंग पद्धति, इलेक्ट्रिक हिटिंग पद्धति। प्रत्येक हिटिंग पद्धतिर निम्नलिखित उपादान थाका एकान्त प्रयोजन। ताप स्थानान्तर करार जन्य प्रयोजन एकटी फ्लुइड, एकटी कम्बासन चैम्बर जेखाने জ্বালানি दहन करा হয় এবং फ्लुइडे ताप सरबराह करा হয়। उष्ण कक्षे उत्तप्त फ्लुइड बहन करार जन्य
পাইপের বন্দোবস্ত বা পাইপ অ্যারেঞ্জমেন্ট। কক্ষের ভিতর তাপ সরানোর জন্য রেডিয়েটর বা কনভেক্টর ব্যবহার করা হয়। লিস্ট দ্য সোর্স অফ হিট লস ইন উইন্টার এয়ার কন্ডিশনিং। শীতকালীন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার হিট লস সমূহ। শীতকালীন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার হিট লস সমূহ বিভিন্নভাবে হয়ে থাকে, যেমন ভেন্টিলেশনের মাধ্যমে, দরজা জানালা ঘন ঘন খোলার কারণে, ঘন ঘন লোকজন বা পিপল রুমের মধ্যে আসা যাওয়ার কারণে, রুমের লিকেজের কারণে এবং নিয়ন্ত্রিত রুম ইনসুলেশন সঠিকভাবে কাজ না করলে, অর্থাৎ অপর্যাপ্ত ইনসুলেশন ইত্যাদি। তাপ লিকেজের পরিমাণ নিম্নোক্তভাবে নির্ণয় করা হয়। গরম করো স্থানে দেওয়াল পরিবাহিত যে পরিমাণ তাপ প্রবেশ করে তা একক সময়ের জন্য নির্ণয় করা যায়। সুতরাং কিউ সমান AUTD। বাতাসজনিত তাপ লোড হিসাব যখন বাইরের বাতাস দ্বারা তাপ ভিতরে প্রবেশ করে তা বের করার জন্য কিউ সমান সমান MH। এখানে M হচ্ছে বাতাস প্রবেশের পরিমাণ লিটার পার সেকেন্ড এবং H হচ্ছে বাতাস কর্তৃক একক তাপ বৃদ্ধি কিলোজুল পার লিটারে। শীতকালীন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা হিট লস সমূহের স্থান সমূহ, মানে কোথায় কোথায় হিট লস হয় তার স্থানগুলো একটু দেখে নিই। শীতকালীন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার হিট লস সমূহের স্থান ও পরিমাণ সমূহ। সিলিং বা ছাদ থেকে 25 থেকে 35% হিট লস হয়। ওয়াল বা দেওয়াল কর্তৃক 15 থেকে 25%, ফ্লোর বা মেঝে কর্তৃক 10 থেকে 20%, উইন্ডো বা জানালা কর্তৃক 10 থেকে 20% এবং এয়ার লিকেজ 15 থেকে 25%। Describe the technique of reducing heat loss in winter air conditioning. উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেমের হিট লস প্রতিরোধের কৌশল। উইন্টার এয়ার কন্ডিশনিং নিয়ন্ত্রণ ব্যবস্থায় নিম্নোক্তভাবে হিট লস রোধ করা যায়। 1 নম্বর, দরজা জানালা বা ডোর উইন্ডো দৃঢ়ভাবে আটকিয়ে। 2 নম্বর, ঘন ঘন মানুষ বা পিপল প্রবেশ না করে। 3 নম্বর, রুমে বা কক্ষে ইনসুলেশন সঠিক মাত্রায় স্থাপন করে। 4 নম্বর, রুমের লিকেজ সমূহ প্রতিরোধ করে। 5 নম্বর, হিটার বা রিহিটার কয়েল ঠিকমতো কাজ না করলে, ফিল্টার ব্লক বা বন্ধ হয়ে গেলে, ফ্যানের স্পিড কমে গেলে, থার্মোস্ট্যাট সঠিকভাবে কাজ না করলে, সঠিকভাবে ডাক্টের মধ্যে গরম বাতাস প্রবাহিত না হলে, অর্থাৎ ডাক্টের উপর ইনসুলেশন করা না হলে ইত্যাদি। উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেমে হিট লস প্রতিরোধের কৌশল। 10 way to prevent heat loss at home। 10টি পদ্ধতিতে হিট লস প্রতিরোধ করা যায়, সেগুলো একটু দেখি। 1 নম্বর, ইনসুলেশন। 2 নম্বর, চিমনি।
3 নম্বর উইন্ডোজ, 4 নম্বর ডোর বা জানালা, দরজা জানালার, আর টাইম এক্সট্রাক্টর ফ্যান। ব্লেড ইউর রেডিয়েটর, ব্লেন্ড রেডিয়েটর, রেডিয়েটর সেলফ, রেডিয়েটর তাক, disused vent, gap between floor boards এবং কার্টেন ইত্যাদির মাধ্যমে প্রতিরোধ করা যায়। চিত্রগুলি আমরা একটু দেখি। ইনসুলেশন, সঠিকভাবে ইনসুলেশন করা থাকলে হিট লস প্রতিরোধ করা যায়। চিমনি, চিমনি যদি উন্মুক্ত থাকে সেখান থেকেও হিট লস হবে। উইন্ডো, জানালা যদি খোলা থাকে সেখান থেকেও হিট লস হবে। দরজা ওপেন থাকলে সেখান থেকে হিট লস হবে। টাইম এক্সট্রাক্টর ফ্যান যদি কন্টিনিউ ওপেন থাকে বা খোলা থাকে সেখান থেকে হিট লস হবে। ব্লেন্ড রেডিয়েটর এর মাধ্যমেও হবে। আর রেডিয়েটর সেলফ বা তাক কর্তৃক এখান থেকে হিট লস হয়। ডিসইউজ ভ্যান, যেগুলো ব্যবহৃত হয় না সেগুলো যদি ওপেন থাকে এগুলো কি করতে হবে? এগুলো প্রয়োজনে আটকানোর ব্যবস্থা করতে হবে। গ্যাপ বিটুইন ফ্লোর বোর্ডস, যদি ফ্লোরে বোর্ডগুলো গ্যাপ থাকে এই গ্যাপ থেকে হবে, তাহলে প্রতিরোধের ব্যবস্থা হচ্ছে গ্যাপগুলো পূরণ করে দেওয়া। এবং কার্টেন, অনেক সময় পর্দা লাগাইয়ে হিট লস প্রতিরোধ করা যায়। সুন্দর সুন্দর কার্টেন রুমে ব্যবহার করে এটা করা সম্ভব। 7.3 Explain the factor involved with the heat loss in winter air conditioning. শীতকালীন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার হিট লসের ফ্যাক্টর সমূহ। Air conditioner are complex machines that can lose their efficiency if some factors are not keep in mind this factor. এয়ার কন্ডিশনিং বিভিন্ন ফ্যাক্টরে সমস্যা হয়ে যেতে পারে। কি কি ফ্যাক্টর দেখি। 1 নম্বর পোর এয়ার ফ্লো বা দুর্বল বাতাস প্রবাহর কারণে। ল্যাক অফ মেনটেন্যান্স, রক্ষণাবেক্ষণ সঠিকভাবে না করলে বা রক্ষণাবেক্ষণের ঘাটতি ঘটলে পারফরমেন্স কমে যাবে। ক্লোজড অর ডার্টি ডাক্ট, যদি ডাক্ট যদি অপরিষ্কার এবং বদ্ধ থাকে সেক্ষেত্রে মেশিনের এফিসিয়েন্সি কমে যাবে। ফল্টি থার্মোস্ট্যাট, থার্মোস্ট্যাট যদি ঠিকমতো কাজ না করে বা সমস্যাযুক্ত থার্মোস্ট্যাট হলে। ডার্টি কয়েল, কয়েল অথবা হিটিং কয়েল যদি অপরিষ্কার থাকে সেখান থেকেও মেশিনের এফিসিয়েন্সি কমে যাবে। If your AC is not performing as it used to be, then it is best measure to call in HVAC service provider as they will assess the problem and will be able to deliver the extra solution. যদি এই সময় সমস্যা হয় তাহলে অভিজ্ঞ HVAC ইঞ্জিনিয়ার সহায়তা নিয়ে এই সমস্যার সমাধানগুলো করতে হবে। ইনসুলেশনের মাধ্যমে কিভাবে হয়। রুমের ইনসুলেশন ঠিকমতো কাজ না করলে হিট লিকেজ হয়ে বাইরে বের হয়ে আসবে। ইনসুলেশন সমূহ সঠিকভাবে দেয়ালের সঙ্গে আটকানোর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বিটুমিন সহ তারের জালে ব্যবহার করতে হবে। রিহিটার বা প্রিহিটার, নিয়ন্ত্রিত কক্ষের মধ্যে গরম বাতাস প্রবাহের পূর্বে হিটার হয়ে বাতাস গরম হয়ে
প্রবেশ করে। হিটার যদি নষ্ট হয় বা ঠিকমতো কাজ না করে তাহলে তাপের অপচয় ঘটবে। সুতরাং রুমের তাপমাত্রা বৃদ্ধি করতে হলে অবশ্যই রিহিটার বা প্রিহিটার বা হিটার ভালো হতে হবে। ব্লোয়ার ফ্যান স্পিড বা গতি কমে গেলে নিয়ন্ত্রিত কক্ষের গরম বাতাসের পরিমাণ কমে যাবে। সঠিক পরিমাণ বাতাস পেতে হলে অবশ্যই ফ্যানের গতির প্রতি লক্ষ্য রাখতে হবে। 4 নম্বর, পানির পাম্প বা স্টিমের তাপমাত্রা কমে গেলে সরবরাহকৃত স্টিমের তাপমাত্রার প্রতি লক্ষ্য রাখতে হবে। যে সকল কারণে পানির বাষ্প বা স্টিমের তাপমাত্রা কমে যায় তার সঠিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। হিটিং থার্মোস্ট্যাট ঠিকমতো কাজ না করলে সঠিকভাবে কাজ না করলে তা মেরামত সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে আমাদের 7.4 ক্যালকুলেট হিটিং লোড অফ এ ক্লাসরুম। এটি ক্লাসরুমের হিটিং লোড ক্যালকুলেশন। আমরা প্রথমে একটা অঙ্ক দেখব, তারপরে এটা কিভাবে করতে হয় আরেকটা, সেটা ব্রিটিশ পদ্ধতিতে করব, সেটা আমরা দেখব শেষে। শীতকালে বাতাসের আর্দ্রতার পরিমাণ খুবই কম থাকে, যা মানব জীবনের অনেক অস্বস্তিকর। আর যদি বাহিরের বাংলাদেশের বাইরের তাপমাত্রার কথা বলা হয়, তা আমরা সবাই জানি তাপমাত্রা এতটাই কম থাকে যা বাইরে বের হওয়া অসম্ভব হয়ে পড়ে। শীতপ্রধান দেশগুলোর দিকে তাকালে আমরা আরও বুঝতে পারি যে তাপমাত্রা 0 ডিগ্রি নিম্নে অবস্থান করে, যা অবস্থান পরিবর্তন করে পানি বরফে পরিণত হয়। এতটা ঠান্ডা সেখানে পড়ে। এই অবস্থায় ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন করা সম্ভবপর হয় না। পরিবর্তন করতে হলে রুমের তাপমাত্রা পরিবর্তন করতে হলে হিটার দিয়ে তাপমাত্রা এবং পাশাপাশি হিউমিডিটি বা আর্দ্রতাও পরিবর্তন করতে হবে। শুধু হিট করলে হবে না, সাথে হিউমিডিটি বাড়াতে হবে। একটি ক্লাসরুমের এসি বা এয়ার কন্ডিশনিং ডিজাইন দেখানো হলো একটা এক্সাম্পল দিয়ে। যেমন 50 জন ছাত্রছাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ক্লাসরুমের এসি করতে হবে, যা নিম্নে তথ্যপত্র অনুসারে। 1 নম্বর, বাইরের অবস্থা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস ড্রাই ভাব তাপমাত্রা এবং ওয়েট ভাব তাপমাত্রা বা WBT হচ্ছে 8 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর, প্রয়োজনের ভিতর অবস্থা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস ড্রাই ভাব তাপমাত্রা বা DBT। বাইরে 10, ভিতরে আনতে হবে 20 এবং হিউমিডিটি আনতে হবে 60%। 3 নম্বর, বাতাস বা এয়ার সার্কুলেশনের পরিমাণ 0.3 মিটার কিউব পার মিনিট পার স্টুডেন্ট এবং কয়েলের বাইপাস ফ্যাক্টর হচ্ছে 0.32। উক্ত তথ্যপত্র অনুসারে নির্ণয় করতে হবে 1 নম্বর, কয়েলের হিটিং ক্ষমতা কিলোওয়াটে। 2 নম্বর, কয়েলের সারফেস তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে এবং 3 নম্বর হচ্ছে হিউমিডিফায়ারের ক্ষমতা ক্যাপাসিটি অফ হিউমিডিফায়ার। ভিতরের অবস্থা ড্রাই ভাব তাপমাত্রা TD2 সমান 20 ডিগ্রি সেলসিয়াস। স্টুডেন্ট ধারণ ক্ষমতা বা সিটিং ক্যাপাসিটি হচ্ছে 50 স্টুডেন্ট। ওয়েট ভাব তাপমাত্রা হচ্ছে 8 ডিগ্রি দেওয়া আছে। আর রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 60%। কয়েলের বাইপাস ফ্যাক্টর আমরা আগেই বলেছি। এখানে আয়তন টেবিল থেকে আমরা বের করে নেব। V1 সমান 0.3 ইন্টু 50 মিটার স্কোয়ার পার মিনিট থেকে আমরা 15 মিটার কিউব পার মিনিটে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখান থেকে আমরা TD3 বের করে নেব, ভলিউমটা বের করে নেব ড্রাই এয়ারে। সুতরাং সরবরাহকৃত বাতাসের ভর হচ্ছে M = V1/VS1।
এখানে মানগুলো বসে আমরা পাবো 18.82 কেজি পার মিনিট। সুতরাং সাইকোমেট্রিক চার্ট হতে এর এনথালপি মান আসবে H1 সমান 24.8 কিলোজুল পার কেজি ডায়ার। একটা বের হবে এনথালপির মান। আবার এনথালপি 2 H2 42.6 কিলোজুল পার কেজি ডায়ার। এটা টেবিল থেকে নিয়ে আসতে হবে, স্টিম টেবিল থেকে। এবার আমরা জানি কয়েলের হিটিং ক্ষমতা বা ক্যাপাসিটি MA ইন্টু H2 মাইনাস H1। এখানে মানগুলো বসিয়ে আমরা পাই 5.5 কিলোওয়াট। এসে একটা অ্যান্সার পেলাম আমরা 1 নম্বরে। হিটিং ক্ষমতা বা কয়েলের হিটিং ক্ষমতা সমান পেলাম 5.5 কিলোওয়াট। 2 নম্বর বাইপাস ফ্যাক্টর BPF সমান আমরা জানি TD4 মাইনাস TD3 ভাগ TD4 মাইনাস TD2। এখানে মানগুলি বসিয়ে আমরা পাবো 35.7 ডিগ্রি সেলসিয়াস, যা শুধু ইকুয়েশন। 3 নম্বরে সাইকোমেট্রিক চার্ট হতে স্পেসিফিক হিউমিডিটি W1 এর বের করে নেব আমরা 0.0058 কেজি পার কেজি ড্রায়ার এবং W2 সমান 0.0088 কেজি পার কেজি ড্রায়ার। আবার আমরা জানি 3 নম্বর হিউমিডিফায়ারের ক্ষমতা MA ইন্টু W2 মাইনাস W1। এটা তো সূত্র, হিউমিডিফায়ারের ইকুয়েশন অঙ্ক করার সূত্র। উক্ত সমীকরণে মানগুলো বসে আমরা পাই 3.33 কেজি পার আওয়ার। এ হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং হিউমিডিফায়ারের ক্ষমতা হচ্ছে 3.3 কেজি পার আওয়ার, কেজি পার ঘন্টা। এবার আমরা একটু হিট গেইন সম্পর্কে আমরা জানি। A building or room gain heat from many source। একটা বিল্ডিং এবং রুমে বিভিন্ন কারণে হিট গেইন হয়। তার মধ্যে আছে অকুপেন্টস, কম্পিউটার্স, কপিয়ার্স, মেশিনারি। মানুষ, কম্পিউটার বিভিন্ন থাকে, ফটোকপিয়ার, বিভিন্ন মেশিন পত্র থাকে। রুমের মধ্যে লাইট থেকে হিট গেইন হবে। বাইরের বাতাস থেকে দরজা জানালা খোলার পরেও কিছু রুম গেইন হবে, হিট গেইন। তো লিকেজ থেকে কিছু হবে। হাউএভার দ্য বিগেস্ট সোর্স অফ হিট ইজ সোলার রেডিয়েশন ফ্রম দ্য সান। সান সূর্য কর্তৃক সবচেয়ে বেশি পরিমাণ ছাদ এবং ওয়াল থেকে হিট গেইন হয়। উইন্ডোজ হিটিং ইন্টারনাল সারফেস। এ হচ্ছে আমাদের হিট গেইন সম্পর্কে কিছু তথ্য। The sum of all these heat sources is known as the heat gain or heat load of the building and expose either its BT thermal unit by BT or kilowatt আমরা বের করব। For an air conditioner to cool a room or building, its output must be greater than is the heat gain। দুই পদ্ধতি আমরা করতে পারি, একটা হচ্ছে BTU এবং একটা কিলোওয়াটে। এইগুলো সমস্ত কিছু যোগ করার পরে বের করবো আমরা মানগুলো BTU অথবা কিলোওয়াটে। ইন দ্য ইনপুট অ্যান্ড বিফোর processing an air conditioner that a heat load calculation is performed to ensure it is big enough for the intended application। এগুলো হচ্ছে আমাদের হিটিং সম্পর্কে সমস্ত তথ্যগুলো আমরা বের করে যোগ করার পর একটা মান আসবে। এখন কীভাবে করবে দেখি। হিটিং লোড ক্যালকুলেশন প্রণালী। There are several different methods of calculating the heat load for a given area. Quick calculation, দুটো ক্যালকুলেশন করার পদ্ধতি একটা অফিসের ক্ষেত্রে আমরা দেখব। লাইটিং সাফিসিয়েন্ট, ইনসুলেশন সাফিসিয়েন্ট, পর্যাপ্ত পরিমাণে এগুলো করা আছে। আর 2 থেকে 3 জন আছে পিপল, অকুপেন্টস বা পিপল, আর হচ্ছে অকুপেন্টস অ্যান্ড 3-4 পার্সোনাল, 3 থেকে 4টে পার্সোনাল কম্পিউটার আর ফটোকপিয়ার
এগুলো দিয়ে আমরা একটা ক্যালকুলেশন চিন্তা করছি। এটা মানে এগুলো মনে রাখতে হবে যে ইনসুলেশন পর্যাপ্ত পরিমাণ, লাইট আছে পর্যাপ্ত, আর অকুপেন্টস আছে 2 থেকে 3 জন ধরে নিয়ে আমরা করব, আর ব্যক্তিগত কম্পিউটার আছে 3 থেকে 4টা, এবং ফটোকপির মেশিন আছে এখানে। এটা দিয়ে আমরা একটা লোড ক্যালকুলেশন দেখি আমরা। হিট জেনারেটেড বাই লাইট বাই ক্যালকুলেটিং দ্য হিট gain from each individual item and adding them together, an accurate heat load figure can be determined. এবার ফুটের ক্ষেত্রে আমরা বের করব ফুট হিট লোড BTU length into weight into height, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতারে 4 দ্বারা গুণ করে, যদি ফিটে থাকে আর যদি মিটারে থাকে তাহলে 141 দ্বারা গুণ করতে হবে। এটা শর্ট মেথড, সংক্ষিপ্ত পদ্ধতিতে মনে রাখতে হবে। এটা যদি ফুটে থাকে ফিটে থাকে তাহলে 4 মাল্টিপ্লাইং করতে হবে, আর যদি মিটার থাকে 141, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে টু এভরি অ্যাডিশনাল অকুপেন্ট অ্যাড 500 BTU if there are any additional significant source of heat. For instance, floor of ceiling, south facing window or equipment that produce loss of heat. The above method will underestimate the heat load, in which case the following method should be used instead. A more accurate heat load calculation for any type of room or building. বিভিন্নভাবে the heat gain from room building depend on, এটা নির্ভর করে সাইজ এবং এরিয়ার উপরে। the size and position and windows weather, বিভিন্ন সাইজ দরজা জানালা এবং আবহাওয়ার উপরও নির্ভর করে। নাম্বার অফ অকুপেন্ট, জনসংখ্যা জেনারেটেড বাই ইকুইপমেন্ট আর মেশিনারি। স্টেপ 1, ধাপ হচ্ছে 1 বা পর্যায়, ক্যালকুলেট দ্য এরিয়া, বের করবো আমরা ফিটে। যেহেতু ব্রিটিশ পদ্ধতিতে এটা করব, তাহলে আমাদের অফ দ্য স্পেস টু বি কোল্ড অ্যান্ড মাল্টিপ্লাইং বাই 31.25 দ্বারা, এরিয়ার সঙ্গে 31.25 দ্বারা আমরা গুণ করে নেব। এরিয়া যখন বের করব, দৈর্ঘ্য ফুটে, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এর সঙ্গে 31.25। আর স্টেপ 2, ধাপ 2 বা দ্বিতীয় পর্যায়ে গিয়ে ক্যালকুলেট দ্য হিট গেইন দো দি উইন্ডোজ ইফ দ্য উইন্ডোজ ডোন্ট হ্যাভ শেডিং। ডোন্ট হ্যাভ শেডিং থাকলে, ডোন্ট হ্যাভ শেডিং এর ক্ষেত্রে 1.4 দ্বারা গুণ করে নিতে হবে। একটু মনে রাখতে হবে পরিমাণটা। নর্থ উইন্ডো BTU বা উত্তর জানালার জন্য 167 দ্বারা গুণ করতে হবে, আর দক্ষিণ জানালার জন্য 886 দ্বারা গুণ করে নিতে হবে। এরিয়া অফ সাউথ ফেসিং উইন্ডোজের ক্ষেত্রে 868। আর যদি নো শেডিং থাকে উত্তর জানালার ক্ষেত্রে, এই যে 1.4 1.4 দ্বারা, যদি কোনো শেড না থাকে 1.4, আর যদি ইফ নো শেডিং সাউথ ফেসের জন্য 1.4 একই। অ্যাড দ্য রেজাল্ট টুগেদার, টোটাল উইন্ডো হবে এই যে নর্থ উইন্ডো প্লাস সাউথ উইন্ডো, দক্ষিণ জানালা এবং উত্তর জানালা যোগ করতে হবে। ধাপ হচ্ছে 3, পিপল লোডের ক্ষেত্রে আমরা দেখি অকুপেন্ট অ্যালাউ 600 BTU পার পারসন, নাম্বার অফ পিপল ইন্টু 600 দ্বারা গুণ করে নিতে হবে পিপুলের ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের স্টেপ 4। 4 নম্বর ধরনের ইকুইপমেন্ট লোড সম্পর্কে। এখানে আমরা কি করি, কপিয়ার কম্পিউটার আমরা আগে দেখে নিয়েছি, ওভেনিতে থাকে। এক্ষেত্রে 3.4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, 3.4 দ্বারা গুণ করে নিতে হবে ইকুইপমেন্টের ক্ষেত্রে। এই যে আমরা দেখি ইকুইপমেন্টের BTU বের হবে টোটাল ইকুইপমেন্ট ওয়াট, মানে মোট ইকুইপমেন্টের ওয়াট গুণন 3.4।
এটা মনে রাখতে হবে, যে পরিমাণ ওয়াট আসে এর সঙ্গে 3.4 দ্বারা গুণ করলে আমাদের ইকুইপমেন্ট লোড বের হবে বিটিইউতে। আর পিপুলের ক্ষেত্রে 600 দ্বারা গুণ করতে হবে, যতগুলো পিপুল আছে তার সঙ্গে 600। এটা মনে রাখার বিষয়। এটা শর্ট মেথড, অনেক মেথড আছে। এবার ধাপ হচ্ছে স্টেপ 5 ধাপে ক্যালকুলেট দ্য হিট জেনারেটেড দ্য লাইট লোডের ক্ষেত্রে, লাইটিংয়ের ক্ষেত্রে ফাইন্ড দ্য টোটাল ওয়াটস ফর দ্য ওয়াল লাইট এর সঙ্গে 4.25 দ্বারা গুণ করতে হবে যতগুলো লাইটের। সুতরাং আমরা দেখি লাইটিংয়ের বিটি যখন বের করব হবে টোটাল লাইটিং ওয়াটের ক্ষেত্রে 4.25 দিয়ে গুণ করে নিতে হবে। এবার ধাপ হচ্ছে 6, মানে শর্ট মেথডের ক্ষেত্রে স্টেপ 6 অ্যাড দ্য অ্যাবভ টুগেদার টু ফাইন্ড দ্য টোটাল হিট লোড। মোটগুলো হিট লোড বের করার জন্য আমরা করবো সবগুলো কী করবো, আমরা এরিয়া যোগ করব, টোটাল উইন্ডো যোগ করব, তারপরে অকুপেন্টের লোড যোগ করব, ইকুইপমেন্ট যোগ করব, লাইট যোগ করব। টোটাল যেগুলো আমরা বের করলাম সবগুলো আমরা যোগ করে নেব। এরপরে আমরা সব যোগ করার পরে স্টেপ 7 ধাপে হচ্ছে ডিভাইড the heat load by the cooling capacity of the air conditioning unit in BTU or determine how many air conditioners are needed. Number of AC unit required সমান total heat load BTU divided cooling capacity. এই হচ্ছে আমাদের ইকুয়েশন 7। এবার একটা হোমওয়ার্ক বা বাড়ির কাজ। সপ্তম অধ্যায়ের প্রশ্নাবলী হলো শীতকালীন শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা হিট লস সময় লেখ। উইন্টার এয়ার কন্ডিশনিং সিস্টেমে হিট লস প্রতিরোধের কৌশল বর্ণনা করো। 3 নাম্বার শীতকালীন শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থার হিট লসের ফ্যাক্টর সমূহ কী কী? একটি ক্লাসরুমে হিটিং লোড ক্যালকুলেশন পদ্ধতি করতে কী কী দিক বিবেচনা করতে হবে, আমরা যে 7টা স্টেপগুলো এগুলো একটু বলতে হবে। এরপর একটা অঙ্ক দেখি আমরা। বাইরে তাপমাত্রা -10 এবং ডিগ্রি সেলসিয়াস বা তাপমাত্রা অবস্থায় থাকায় ধরুন একটি ক্লাসরুমের 70 জন ছাত্রছাত্রী, আমরা দেখালাম 50 জন, এখানে 70 জন। আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50% আনতে হবে ভিতরে। এখানে বের করতে হবে কয়েলের হিটিং ক্ষমতা ও সারফেস তাপমাত্রা এবং হিউমিডিফায়ারের ক্ষমতা নির্ণয় করতে হবে, যেখানে বাতাস সার্কুলেশনের পরিমাণ হচ্ছে 0.3 মিটার কিউব পার মিনিট বা স্টুডেন্ট এবং কয়েলের বাইপাস ফ্যাক্টর হচ্ছে 0.32। এই পার্ট সম্পর্কিত তোমাদের কোনো প্রশ্ন আছে কি? তাহলে আতিকুল্লাহ rse@gmail.com এখানে যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetivet.com।